তারপর বলদটাকে বাঁশে বেঁধে দুজনে কাঁধে নিয়ে গোভাগাড়ের দিকে হাঁটতে থাকে। এরপর গোভাগাড়ে পৌঁছে কালীপদ মাটি খুঁড়ে সমাধি প্রস্তুত করে। তারপর তারা বলদটিকে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে আসে। বৈশাখের খামখেয়ালি রাতে কখন যে মেঘ জমাট বেঁধে বিদ্যুৎ গর্জে বৃষ্টি শুরু হয়ে যায় তার ঠিক নেই। মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে কালীপদ কাকা গোপীকে বলে, গোপে, আজ আমাদের ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। যাত্রাপালার শেষটা এমন জমে উঠেছিল, ছেড়ে উঠে আসতে মনই চাইছিল না। আমরা আজ পুরো ভিজে গেলাম, দেখবে বাড়ি ফিরলে কাকি তোমাকে খুব বকবে। তাড়াতাড়ি পা চালা গোপে, এই বৃষ্টির মধ্যে আবার কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেলে বাড়ি পৌঁছতে পারবো না। এই কথা বলতে বলতে তারা এক অতিকায় বাঁশ বাগানে প্রবেশ করে। বাঁশ বাগানের পথ ধরে হাঁটতে হাঁটতে গোপে কিছু যেন একটা শুনতে পায়। কাকা, তুমি কি কোনো বাচ্চা মেয়ের কান্না শুনতে পাচ্ছ? কই না তো, ও কিছু না। বাঁশবাগানে বৃষ্টির জল পড়লে অমন শুনতে লাগে। হ্যাঁ গো কাকা, সত্যি কোনো বাচ্চা কাঁদছে। কালীপদ কাকা গোপের কথায় গুরুত্ব না দিয়ে হাঁটতে থাকে। তারা বাঁশ বাগান পেরিয়ে যখন মাঠের পথ ধরে তখন ধীরে ধীরে মেঘ সরে গিয়ে বৃষ্টি থেমে যায়। উহ, বাঁচা গেল। এবার কোনো রকমে বাড়ি পৌঁছতে পারলে বাঁচি বাবা। ঠিক তখনই চাঁদের আলোতে কালীপদ কাকা দেখতে পায় কিছুটা দূরে একটা তাল গাছের নিচে কি যেন দাঁড়িয়ে। তখনই তার কানে কান্নার মৃদু শব্দটা ভেসে আসে। গোপে, তুই আমার হাতটা শক্ত করে ধর, আর রাস্তার পাশে কাউকে দেখতে পেলে তার সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে, কিন্তু জানো কাকা, কে যেন সত্যি খুব কাঁদছে। আমি আমি এখনো শুনতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে তারা তাল গাছের কাছাকাছি যেতেই কালো ছায়াটি হঠাৎই তাদের সামনে চলে আসে। কে তুমি? তোমার মাকে কে নিয়ে গেছে? তুমি কি তোমার মায়ের থেকে হারিয়ে গেছো? সর্বনাশ! গোপে, তোকে বারবার বারণ করলাম, তুই ওর সাথে কথা বাড়াস না। চল এখান থেকে। কাকা, ও মনে হয় হারিয়ে গেছে গো। ওর মাকেও খুঁজে পাচ্ছে না, তাই একা একা ও হয়তো ভয় পেয়ে কাঁদছে। আমার মাকে খুঁজে দাও, আমি আমার মায়ের কাছে যাব। ওরা আমার মাকে নিয়ে চলে গেছে। গোপেকে আর কোনো কথা বলতে না দিয়ে কালীপদ নিজেকে একটু শক্ত করে গম্ভীর গলায় বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, কে তুমি? বাড়ি কোথায় তোমার? এত রাতে তুমি এখানে কি করছো? ওই তো একটু দূরে ওই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না, ওখানেই আমি থাকি। পাশে আমার মাও থাকতো, ওরা আমার মাকে নিয়ে চলে গেছে। কালীপদ বাচ্চাটির এই কথা শুনতেই তার হাড় হিম হয়ে যায়। সে থতমত গলায় বলে, ওইখানে ওইখানে তুমি কি করে থাকবে? ওখানে তো। কালীপদ তার মুখের কথা শেষ না করেই গোপেকে সঙ্গে নিয়ে দৌড় দেয়। দৌড়তে দৌড়তে সোজা গিয়ে থামে গ্রামের বটতলার মোড়ে। কাকা, তুমি এভাবে দৌড়ে চলে এলে কেন? ওই বাচ্চাটি তো একা ভয়ে কাঁদবে। চুপ, একদম চুপ। খবরদার, আজকে যা দেখেছিস, যা শুনেছিস তা কাউকে বলিস না। এরপর কালীপদ গোপেকে নিয়ে বাড়ি চলে যায়। আর ওদিকে মাঠের মাঝে দেখা যায় ওই বাচ্চাটি গো ভাগাড়ে ফিরে গিয়ে একটি বাছুরের রূপ ধারণ করে। এরপর বাছুরটি আত্মায় বদলে গিয়ে মাটির ভেতরে ঢুকে যায়। এর পরের দিন সকালে গোপের কাকিমা গোপেকে নিয়ে দুধ দুইতে গোয়ালে যায়। গোপে, তুই বাছুরের দড়িটা ভালো করে ধর, আমি তাড়াতাড়ি করে দুধটা দুয়ে নিই। ঠিক আছে কাকিমা।
গোপে বাছুরের দড়ি ধরে দাঁড়িয়ে থাকে আর মাধবী কাকিমা গরুর দুধ দুইতে থাকে। ঠিক সেই সময় ঠাকুরপো, ও ঠাকুরপো, বাড়িতে আছো নাকি? কি হলো গো কাকলি বৌদি, কি হয়েছে? তোমার গলাটা অমন ধরা ধরা আর মনটা খারাপ দেখাচ্ছে কেন? সেই মুহূর্তে কালীপদ উঠানে বেরিয়ে আসে আর বলে, আমাকে ডাকছিলে? কিছু দরকার? হ্যাঁ গো ঠাকুরপো, আমাদের বলদটা কাল রাতে মারা গেছে। ভাগাড়ে নিয়ে যেতে হবে তো। আমার কর্তার সাথে যাবার কাউকে পাচ্ছি না, তাই তোমার কাছে এলাম। ঠিক আছে, চলো আমি যাচ্ছি। এই কথা বলে কালীপদ প্রতাপদের বাড়ি যায়। তারপর বলদটাকে বাঁশে বেঁধে দুজনে কাঁধে নিয়ে গোভাগাড়ের দিকে হাঁটতে থাকে। এরপর গোভাগাড়ে পৌঁছে কালীপদ বলে, প্রতাপ, আমি তাড়াতাড়ি করে গর্ত খুঁড়ে দিচ্ছি। খোলা জায়গায় বলদটাকে রেখে যাওয়া ঠিক হবে না, তাতে পরিবেশ দূষণ হয়। বলদটাকে মাটি ঢাকা দিতে হবে। কালীপদ মাটি খুঁড়ে সমাধি প্রস্তুত করে। তারপর তারা বলদটিকে মাটি চাপা দিয়ে দুজনে বাড়ি ফিরে আসে। এরপর বিকেল গড়িয়ে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা হতেই বৃষ্টি হয়েই চলে। বৃষ্টির ঠান্ডা আমেজে কালীপদ পাড়ার চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় দুজন ব্যক্তির ফিস ফিস করে বলা কথা তার কানে আসে। তুই ঠিক করে দেখেছিস তো? হ্যাঁ রে, আমি ঠিক দেখেছি। আজ সকালেই ওখানে একটা গেছে। আজ রাতেই তাহলে ওটাকে গায়েব করে দি। কি বলিস? আসতে বল, কেউ টের পেলে মহা মুশকিল হবে। বৃষ্টিটা একটু থামতে ওই দুজন ব্যক্তি চায়ের দোকান থেকে চলে যায়। তারপর কালীপদ চা খেয়ে তার বাড়ি ফিরে আসে। এরপর গভীর রাতে ওই গোভাগাড়ে দেখা যায় চায়ের দোকানের ওই দুইজন ব্যক্তি একজন কোদাল হাতে ভাগাড়ের মাটি খুঁড়ছে। পচা, তাড়াতাড়ি হাত চালা। কি করছিস কি? এই তো হয়ে এসেছে, আর একটুখানি হয়ে গেছে। পচা মাটি খুঁড়ে দেখতে পায় সেখানে একটি ছোট্ট বাছুর রয়েছে। কি রে পচা, তুই যা বললি সকালে একটা বড় গরু ভাগাড়ে পড়েছে, তা সেটা কোথায়? বড় জিনিস হাতে না লাগলে ভালো দাম পাওয়া যাবে না। ঠিক আছে, দাঁড়া, আমি আশপাশটা একবার খুঁড়ে দেখছি। হাতে অত সময় নেই, এক্ষুনি ভোরের আলো ফুটবে। এটা কি বাঁশে বেঁধে নিয়ে চল। এরপর কালটু ও পচা বাছুরটিকে বাঁশে বেঁধে দু পা এগোতেই হঠাৎ তারা শুনতে পায়, ওস্তাদ, তুমি শুনতে পাচ্ছ? বাঁচাও বাঁচাও বলে এই ভাগাড়ে কি কাঁদে। হ্যাঁ ঠিক তো, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ব্যাপারটা আমার ভালো ঠেকছে না কিন্তু। যাই হোক, তুই তাড়াতাড়ি পা চালা। কান্নার শব্দের বেগ আরো বাড়তে থাকে। ঠিক তখনই গোভাগাড়ের মধ্যে তাদের সামনে প্রকট হয় এক দানবাকৃতি কালো মিশমিশে গোভূত। তার বিকট গর্জনে গোটা ভাগাড় কেঁপে ওঠে। ওরে বাবা রে, বাঁচাও! ওই দানবাকৃতি গোভূতটা পচা ও কালটুর দিকে ধীরে ধীরে এগোতে থাকে। তারা দুজন বাঁশে বাঁধা বাছুরটিকে মাটিতে ফেলে দিয়ে দৌড়ে পালাতে যাবে। ঠিক তখনই গোভূতটা আবারও গর্জন করে তাদের পথ আটকে দাঁড়ায়, আর বাঁশে বাঁধা বাছুরটা নিজেকে মুক্ত করে দাঁড়িয়ে বলতে থাকে, ওই দুটো লোক দুটো আমার মাকে এখান থেকে নিয়ে চলে গেছে। তুমি ওদের টেলো না, ওদেরকে তাড়তে দাও ওদেরকে। পাপিষ্ট মানুষ, তোদের এত সাহস কি করে হয়? মৃত্যুর পরও আমাদের এখানে শান্তিতে থাকতে দিবি না। আজ তোদেরকে আমি। এই কথা বলে গোভূত তার ফলার মতো শিং দিয়ে তাদের উপর আক্রমণ করে, তাদেরকে গুঁতিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর তার ধারালো দাঁত দিয়ে এর পরের দিন সকালবেলা
কাকলি হন্তদন্ত হয়ে মাধবীদের উঠানে এসে বলে, খবরটা শুনেছ ঠাকুরপো? ভাগাড়ে কি ঘটেছে? দুটো লোকের দেহ, মনে হয় গো ভাগাড় থেকে ওরা না মরা গরু চুরি করে নিয়ে যেত, জানো? সবাই তাই বলছে।